আজ কদিন ধরে হালকা ঝিরঝির বৃষ্টি হচ্ছে, আর কিছুদিন পরেই শীত নামবে। গরমকালে তাও কোনোভাবে দিন চলে যায়, কিন্তু শীতকালে যত জ্বালা। ভালো শীতের কাপড় নেই বাড়িতে। আমার একটা মোটা চাদর ছিল, সেটাও দেখি ইঁদুরে কেটে ফেলেছে। আর কদিন পরে যখন শীত শুরু হবে তখন না জানি কি অবস্থা হবে। চাদর তো দূরের কথা, ভালো কম্বল বা কাঁথা কিছুই নেই। আর আপনার ছেলেকে যে বলবো সে সাহসও হয় না, তার হাতেও তো টাকা পয়সা কিচ্ছু নেই। এই একই কারণেই তো আমিও চাদরের কথা বলতে পারছি না, কারণ আমি জানি 3 ছেলের একজনেরও এখন আয় উপার্জন কিছুই নেই। চাষবাসের অবস্থা খুবই খারাপ, তার উপর শীতকালে মাঝে মাঝে মনে হয় যদি আমিও কিছু একটা করে সংসারে আয় উন্নতিতে কিছুটা সাহায্য করতে পারতাম। ছি ছি, ঘরের বউ হয়ে তুমি কেন সংসারের দায়িত্ব নেবে? এসব কথা কখনো আনন্দের সামনে বলো না, ও খুব কষ্ট পাবে। সংসারের টানাপোড়েন অবস্থা দেখে আমার বড্ড খারাপ লাগে মা, তাই মাঝে মাঝে এমন চিন্তা ভাবনা আসে। যা হয় ও ওপরওয়ালার ইচ্ছেতে হয়। খারাপ সময় এসেছে, আবার তিনি ভালো সময় আনবেন। এমন যদি হয় তাহলে তো ভালোই, না হলে এরকম কষ্টেই সারা জীবন কাটাতে হবে। দুপুর প্রায় গড়িয়ে গেল, আর এখন তোমার সময় হলো ঘুম থেকে জেগে ওঠার? ঘরের বউ এত ঘুমোলে হয়? আমি কি করব কি না করব সে জ্ঞান আপনাকে আমাকে দিতে হবে না, আপনি নিজের কাজ করুন না। সম্পর্ক আর সম্মানের দিক থেকে আমি তোমার থেকে বড়, তাই তোমার ভালো যেটা হবে সেটা নিয়ে দুটো কথা বললাম, তাই বলে এমনভাবে উত্তর দিতে হবে? আমার জন্য কোনটা ভালো আর কোনটা ভালো নয় সেটা আমি বুঝবো, আপনি বলার কে? তোমার আগে আমি এ বাড়িতে বউ হয়ে এসেছি, কিন্তু কোনোদিন এত বেলা করে ঘুম থেকে উঠিনি। সকাল সকাল উঠে সংসারের সব কাজ সেরেছি, আর তোমারও তেমনটাই করা উচিত। আপনারা করেছেন তাই বলে যে আমাকেও করতে হবে এমন তো কোনো কথা নেই। তাছাড়া আমার বেশি বেলা করে ঘুমানো নিয়ে যদি আমার স্বামীর কোনো সমস্যা না থাকে, তাহলে আপনাদের এত সমস্যা কেন? সেই তো সমস্যা, বিনুই তো তোমাকে আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলেছে। আমার মতো বড় জমিদারের মেয়ে বিনুর মতো ছেলেকে যে পছন্দ করে এবারের বউ হয়ে এসেছে, তাই বিনুর সৌভাগ্য। বিয়ের আগে তুমি জমিদারের মেয়ে ছিলে, কিন্তু এখন তোমার পরিচয় হলো তুমি এই বাড়ির বউ, আর সেভাবেই নিজেকে চালানোর চেষ্টা করো। নিজে সারাদিন বাড়ির দাসীর মতো বাড়ির কাজ নিয়ে খাটতে থাকেন, আবার আমায় এসেছেন শাসন করতে। তোমার সাহস তো কম নয় নতুন বউ, তুমি আমায় দাসী বললে? হ্যাঁ হ্যাঁ, বেশ করেছে যা বলেছি। কি করবেন আপনি? আমার নামে নালিশ করবেন এখন সবার কাছে? যান না, তাই করুন, এতে আমার কিচ্ছু যায় আসে না। তোর স্ত্রী বয়সে আর সম্মানে বড় বলে কি চাইছে, যা চাইছে তাই করবে নাকি? কেন, কি হয়েছে? কি করেছে আমার স্ত্রী? নিতা সকালবেলা একটু বেলা করে ঘুমাতে ভালোবাসে, তাই ওর ঘুম থেকে উঠতে দেরি হয়। এ নিয়ে তোর স্ত্রী প্রত্যেক দিন ওর সঙ্গে ঝগড়া করে। পুরো ঘটনা না জেনে অযথা স্ত্রীর কথা শুনে আমার সঙ্গে ঝগড়া করতে এসেছিস? তুই জানিস সে তোর স্ত্রী কি করেছে? কি করেছে কি? সারদা ওর চেয়ে বয়সে বড়, তাই দুটো কথা বলেছে ওর ভালোর জন্য, কিন্তু তাই বলে ও সারদাকে কম অপমান করেনি। কিন্তু সবকিছু শুরু তো তোর স্ত্রী করেছে। আমার স্ত্রী যা ইচ্ছে সে তাই করবে, তোর স্ত্রী এতে না করানোর কে? প্রশ্ন যেহেতু করেছিস তাহলে আমার উত্তর তুই দে। তোর স্ত্রী আমার স্ত্রী সারদাকে ঘরের দাসী বলবার কে? নিতা তোর স্ত্রীকে দাসী বলেছে, এ কথা তো আমায় বলেনি। তা বলবে কেন? সে কি আর নিজের দোষগুলো তোর কাছে প্রকাশ করবে নাকি? দাসী বলে অপমান করবার পরেও সারদা চুপ করেছিল, কোনো প্রতিবাদ করেনি, অথচ তোর স্ত্রী তোকে আমার কাছে পাঠিয়েছে নালিশ জানিয়ে। যদি আমার স্ত্রী এতটাই খারাপ হয় তাহলে বাড়িতে কারোর ওর সঙ্গে কথা বলবার দরকার নেই। যা, ও নিজে ইচ্ছে যা করবে, কারো নাক গলানোর কোনো দরকার নেই।
ঠিক আছে, এখন থেকে তোর স্ত্রী নিজের মতোই থাকবে, কেউ ওর সঙ্গে কথা বলবে না। ওকে বলবি এখন থেকে নিজের কাজ নিজে করতে। ঠিক আছে, তাই করবে ও, তোদের কারোর ছায়াও মারবে না। শীতের দিন তো, তুমি একটু সাবধানে থেকো, না হলে আবার ঠান্ডা লেগে যাবে। সবাই কি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে নাকি? কাউকে যে দেখতে পাচ্ছি না। তুমি তো সারাদিন কাজের ব্যস্ততার জন্য বাড়ির বাইরে থাকো, তাই বাড়িতে কি হয় কি না হয় কিছুই জানো না। প্রতিদিন কোনো না কোনো কাণ্ড লেগেই থাকে। আবার কি কাণ্ড বেঁধেছে? সব ঠিক আছে তো? আজ আবার তোমার ছোট দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লেগেছিল তাদের স্ত্রীদের নিয়ে। সে নিয়ে রাগারাগি করে কেউই খাওয়া দাওয়া না করেই ঘুমোতে চলে গেছে। কত হাসি খুশি পরিবার ছিল আমাদের, কিন্তু যখন থেকে বিনুর বিয়ে হয়েছে তখন থেকে কেন যেন সবকিছু বদলে গেছে। বলা উচিত নয়, কিন্তু বিনুর বউটা বড্ড ডানপিটে স্বভাবের। আজ শারদাকে সে বলে কিনা এ বাড়ির দাসী, এসব নিয়েই ঝগড়া বেঁধেছিল। কত করে দিন ওকে বুঝিয়েছিলাম অত বড় ঘরের মেয়ে বাড়ির বউ করে না আনতে, কিন্তু সে লোভে পড়ে ওই মেয়েকে বিয়ে করেছে, আর আজকে এই দশা। ওই মেয়ের বাবা বড় জমিদার, সেই অহংকারে তার মাটিতে পা পড়ে না, আর সে নিয়ে সব সময় আমাদের খোঁটা দেয়। অতি অহংকার ভালো নয়, অহংকার পতনের মূল। কোনো একদিন এই অহংকারের কারণে ওর পতন ঘটবে। ওর কারণে দুই ভাইয়ের মধ্যে অশান্তি বেঁধে গেল। ওপরওয়ালা যেন ওকে উচিত শিক্ষা দেয়। ছাড়ো সেসব, ওদের ঝামেলা ওরা বুঝবে। আমাদের বেশি একটা কথা না বলাই ভালো। এই শীতের মধ্যে সকাল সকাল উঠোনের ধারে বসে কি করছো নতুন বউ? দেখতে পাচ্ছেন না আমি রোদ পোহাচ্ছি। বেশ বেশ, কিন্তু তুমি যেহেতু বসেই আছো, তাহলে একটা কাজ করো না, উঠোনটা একটু ঝাড় দিয়ে ফেলো। আপনার মাথা ঠিক আছে তো? আমি উঠোন ঝাড় দেব? এতে এমন চমকে যাওয়ার কি আছে নতুন বউ? সামান্য উঠোন ঝাড় দিতে বলেছি, পাহাড় তো কাটতে বলিনি। আমি আমার বাড়িতে কোনোদিনও নিজের হাতে কোনো কাজ করিনি। জল পান করতে হলেও চাকরদের কাছে চেয়ে নিয়েছি, আর সেই আমাকে আপনি বলছেন উঠোন ঝাড় দিতে? বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবনের মধ্যে অনেক পার্থক্য আছে নতুন বউ। বিয়ের পরে সংসারের কাজ দায়িত্ব এসব বুঝে নিতে হয়। এসব ভাষণ দিতে হবে না আমাকে। রান্না করা, কাপড় কাচা, ঘরের কাজকর্ম করা এসব আপনাদের দায়িত্ব, আপনারাই করুন, আমায় কোনো ফরমাশ দেবেন না। মানলাম তুমি অনেক বড় জমিদারের মেয়ে, কিন্তু স্বভাবে তুমি খুবই ডানপিটে। এমন ডানপিটে স্বভাব নিয়ে জীবনে কিছুই করতে পারবে না। আপনি আমায় ডানপিটে বললেন? আজ খালি বেনুকে বাড়িতে আসতে দিন। আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতে চাই না। আজ কোনো একটা রফা দফা হবেই। আমি এত চিৎকার চেঁচামেচি করার মতো কোনো কথাই বলিনি তোমার সঙ্গে নতুন বউ। সামান্য একটু উঠোন ঝাড় দিতে বলেছিলাম। আপনি আমায় অপমান করেছেন, আর এর ফল আপনি আজকেই পাবেন। বেশ, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। এসব করে তুমি শারদাকে ভয় দেখাতে পারো, কিন্তু আমায় পারবে না। আমি খেয়াল করেছি যখন থেকে আমি বিয়ে করে বাড়িতে নিতাকে এনেছি, বড় বৌদি আর মেজ বৌদির প্রত্যেক দিন মিতাকে নিয়ে কোনো না কোনো অভিযোগ আছে। এসব কথা বলে কোনো লাভ নেই ঠাকুরপো। তোমার স্ত্রীর ব্যবহার কেমন সেটা বাড়িতে সবার জানা আছে। কোনো কাজের কথা বললেই সে আমাদের অপমান করে। তার বাবা জমিদার, সেই দেমাক আমাদের ওপর দেখায়। ও আপনাদের থেকে বয়সে ছোট, তাছাড়া মাত্র সদ্য বিয়ে করে এ বাড়িতে এসেছে। আমাদের জীবনযাপনের সঙ্গে ওর জীবনযাপনের মিল না থাকাটাই স্বাভাবিক, আর সেটা তো বড় হিসেবে আপনাদের বোঝা উচিত। তোর স্ত্রী যদি ছোট হয়, বড়দের সম্মান করতে না জানে, তাহলে আমাদের স্ত্রীরা কেন ওকে স্নেহ করতে যাবে? সেই জন্যই তো আমি বলেছিলাম বাড়িতে যেন ওর সঙ্গে কেউ কথা না বলে, কিন্তু ঘুরে ফিরে সেই একই কাহিনী প্রত্যেক দিন। গিন্নি, তোমার কি দরকার ছিল বলো তো ওকে কাজ করতে বলবার? তোমাকে না আমি বলেছি এসব বিষয়ে বেশি কথা বলতে, কথা না বলতে।
ঘরের বউ হয়ে যদিও ঘরের কাজ করার প্রতি ওর অনীহা থাকে, তাহলে কিভাবে চলবে? ওর তো নিজের সংসারের দায়িত্ব নিজেকেই বুঝে নেওয়া উচিত। সে কথা ওকে বোঝানোর জন্য আমি আছি। আপনাদের এত নাক গলানোর কোনো প্রয়োজন ছিল না। সারাদিন এত পরিশ্রমের পর বাড়ি ফিরে যখন এসব তামাশা দেখি খুবই বিরক্ত লাগে। একটা আয় অর্জন কিছুই নেই, তার উপর প্রত্যেক দিন সংসারের ঝামেলা। আমার বয়স হয়েছে, এই বয়সে এসে যদি এসব দৈনন্দিন ঝগড়াঝাটি দেখতে হয়, তাহলে তো আমি মরেও শান্তি পাবো না। দয়া করে তোমরা সবাই থামো। মা, তুমি নাকি সকাল থেকে কিছুই খাওনি, কি হয়েছে তোমার? প্রতিদিন পরিবারের এসব অশান্তি দেখার পরে গলা দিয়ে আর খাবার নামে না। এসব দেখার চেয়ে মরে যাওয়াটাই বোধহয় ভালো। মা, এসব কথা বলবে না। আমি তো অনেক চেষ্টা করছি এ পরিবারটাকে একসঙ্গে মিলেমিশে এক করে রাখবার, কিন্তু তাও কোনো না কোনো ঝামেলা লেগেই থাকে। এই পরিবারটাকে যদি এক করতে হয়, তাহলে সবার আগে যেটা করতে হবে তা হলো তিন বউয়ের মধ্যে ভালোবাসা আর আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলতে হবে। আমি সে আশা ছেড়ে দিয়েছি। তারা তো একে অপরের সঙ্গে ঝগড়া করা ছাড়া আর কিছুই করতে পারে না। ওরা কি আর মিলেমিশে থাকবে? একটা বুদ্ধি পেয়েছি। যদি এই বুদ্ধি মতো কাজ করা যায়, তাহলে তাদের তিনজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা সম্ভব। অযথা বুড়ো কালে নিজের বুদ্ধি আর সময় নষ্ট করো না মা। ওরা একে অপরের নাম সহ্য করতে পারে না। ওদের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা অসম্ভব। সম্ভব কি অসম্ভব সেসব পরে দেখা যাবে। অন্তত একবার চেষ্টা করে দেখি। যদি আমার এ বুদ্ধি কাজে লেগে যায়, তাহলে আমার পরিবারে আবার আগের মতো সুখ শান্তি ফিরে আসবে। কিন্তু কি এমন বুদ্ধি বের করেছো যার কারণে ওরা শত্রু থেকে বন্ধুতে পরিণত হয়ে যাবে? দারুণ বুদ্ধি বের করেছি, কিন্তু এর জন্য আমার তোর সাহায্যেরও দরকার হবে। আর এ ব্যাপারে তুই আর আমি ছাড়া যেন কেউ জানতে না পারে। বেশ, এই বাহানায় যদি ওদের তিনজনের মধ্যে সম্পর্ক ভালো করে তোলা যায়। তোমার ভাইয়ের বউরা যেভাবে ইচ্ছে সেভাবে আমাকে অপমান করে দিনের পর দিন, আর তুমি তার কোনো প্রতিবাদ করো না। আচ্ছা, আমি কি করলে তুমি খুশি হবে বলো তো? মাত্র কালকে রাতে তো সবার সঙ্গে ঝগড়া করলাম তোমার জন্য, আর তুমি বলছো আমি প্রতিবাদ করি না? আমি তোমাকে বারবার বলেছিলাম বিয়ের পর আমার বাবার বাড়িতে আমার সঙ্গে গিয়ে থাকবে, কিন্তু তুমি রাজি হলে না। আসলে এই কুঁড়ে ঘরে, আর এখন এসব ঝামেলা। মিতা, বোঝবার চেষ্টা করো তুমি। আমি একজন ছেলে মানুষ হয়ে যদি তোমার বাবার বাড়িতে গিয়ে খরচামাই হয়ে বসে থাকতাম, তাহলে সমাজে আমার কোনো সম্মান থাকতো না। সমাজের কাছে নিজের সম্মান রাখতে গিয়ে তুমি আমার সম্মান যে ধুলোয় মিশিয়ে দিয়েছো। না হলে তোমার ওই ভিকিরি ভাইয়ের বউদের কাছে আমাকে অপদস্থ হতে হয়। জানি তুমি ওদের সঙ্গে থাকতে পছন্দ করো না, কিন্তু এখন আমার সেই সামর্থ্য নেই যে আমি তোমাকে বাড়ি নিয়ে থাকতে পারবো আলাদা। সারা জীবন যদি সব এই সংসারের পেছনে সবকিছু ঢেলে দাও, তাহলে সামর্থ্য হবে কি করে শুনি? বাজে কথা বলো না। আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আলাদা বাড়ি করবার, কিন্তু যতদিন অবধি সেটা সম্ভব না হয় ততদিন অবধি আমার জন্য হলেও একটু সবকিছু মানিয়ে নাও। তোমার মুখের দিকে তাকিয়েই তো সবকিছু চুপচাপ সহ্য করছি, না হলে কত আগে ওদের যোগ্যতা দেখিয়ে দিতাম। এখন থেকে কেউ যদি নিজে থেকে এসে তোমায় কোনো কথা বলে, তুমি চুপ করে থাকবে। চুপ করে থাকা ছাড়া আর কি উপায় আছে আমার? সেটাই করব। মা, আপনার বড় ছেলে আর কিছুক্ষণ পরেই কাজের জন্য বের হবে। আমার ওর জন্য জল খাবার প্রস্তুত করতে হবে। একটু তাড়াতাড়ি বলুন কেন ডেকে এনেছেন এখানে আমাদের। আমার এখনো ভালোভাবে ঘুম পূরণ হয়নি। যা বলার তাড়াতাড়ি বলুন, এরপর আমি ঘুমোতে যাব। তাড়াহুড়ো না করে একটু ধীরে সুস্থে দাঁড়াও। আমি এখন খুব জরুরি একটা কথা তোমাদের বলতে চাই। কি জরুরি কথা মা? এই কথা আমি আজ অবধি কাউকে বলিনি।
তোমাদের শ্বশুর মশাই মারা যাওয়ার আগে আমায় 500 স্বর্ণ মুদ্রা দিয়ে গেছিলেন। 500 স্বর্ণ মুদ্রা? আপনি কি ঠাট্টা করছেন মা? জানি কথাটা শুনতে অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু এটাই সত্য। তিনি মারা যাওয়ার আগে আমায় 500 স্বর্ণ মুদ্রা দিয়ে গিয়েছিলেন আর বলেছিলেন যেন আমি ওই 500 স্বর্ণ মুদ্রা আমার 3 ছেলের বউয়ের মধ্যে ভাগ করে দেই। ওই 500 স্বর্ণ মুদ্রা কোথায় রাখা আছে মা? আমি খুব সযত্নে সেগুলো লুকিয়ে রেখেছি, কিন্তু কোথায় রেখেছি সে প্রশ্নের উত্তর আমি তোমাদের এখন দেব না। তার আগে তোমাদের একখানা কাজ করতে হবে। কি কাজ? তোমাদের বাড়ির উঠোনে একটা টমেটো গাছ লাগাতে হবে। সেই টমেটো গাছের একসঙ্গে পরিচর্যা করতে হবে। ই আবার কেমন শর্ত? এটাই তোমাদের কাজ। যদি আগামী 2 মাসের মধ্যে তোমরা একসঙ্গে ওই টমেটো গাছ পরিচর্যা করে টমেটোর ভালো ফলন করতে পারো, তাহলে ওই স্বর্ণ মুদ্রা আমি তোমাদের মধ্যে ভাগ করে দেব। আমরা আলাদা আলাদা গাছ লাগালে হয় না? না, তেমনটা করা যাবে না। 3 জনে মিলে একসঙ্গে একটি গাছেরই পরিচর্যা করতে হবে আর ভালো ফলন করতে হবে। আমাদের 3 জনের মধ্যেকার সম্পর্ক ভালো নয়, কিন্তু মা যে শর্ত দিয়েছে তার জন্য হলেও আমাদের একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। আমি মায়ের শর্ত মানতে পারবো বলে মনে হয় না, কেননা এই নিতার মতো অহংকারী আর ডানপিটে স্বভাবের মেয়ের সঙ্গে মিলেমিশে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। আবার আপনি আমায় অপমান করে কথা বললেন। আমারই ভুল হয়েছে। মায়ের কথা মতো আপনাদের সঙ্গে এসে কথা বলা। আপনারা কথা বলার যোগ্যই নন। এখন যাও, তোমার স্বামীকে বলো তোমায় এই বাড়ি থেকে নিয়ে অন্য কোথাও রাখতে। বাড়িতে অশান্তিও কমবে আর স্বর্ণমুদ্রা আমরা 2 বউ মিলে ভাগাভাগি করে নেব। দয়া করে তোরা থাম। তোরা যদি এমন করিস তাহলে মায়ের দেওয়া শর্ত কিছুতেই পূরণ করতে পারবো না, আর স্বর্ণমুদ্রাগুলোও হাতছাড়া হয়ে যাবে। সে কথা আপনি এনাকে বোঝান। তিনিই তো গায়ে পড়ে আমার সঙ্গে ঝগড়া করতে আসেন। স্বর্ণমুদ্রাগুলো যদি আমরা পেয়ে যাই তাহলে সংসারের কত উন্নতি হবে আর আমাদের এই দুরাবস্থার অবসান হবে বলতো। আর সেজন্য হলেও আমাদের একসঙ্গে মিলে কাজ করতে হবে। কিন্তু মাত্র 2 মাসে আমরা টমেটোর ফলন বাড়াবো কি করে, তাও এই শীতের মরশুমে? আমরা 3 জন মিলে যদি নিয়মিত পরিচর্যা করি আর মিলেমিশে ফলন করি তাহলে সব সম্ভব। যেহেতু 500 স্বর্ণমুদ্রার প্রশ্ন, তাহলে এর জন্য আমি সবকিছু করতে রাজি। এখন থেকে আমরা নিজেদের মধ্যেকার সব ঝগড়া বিবাদ ভুলে একসঙ্গে কাজ করব, আর আমাদের লক্ষ্য হবে 2 মাসের মধ্যে টমেটোর ফলন করা। যদি স্বর্ণমুদ্রা পাওয়ার জন্য এমনটা করতে হয় তবে আমি রাজি। এ আমি চোখের সামনে কি দেখছি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। এরা 3 জন একসঙ্গে এত হাসি ঠাট্টা করে কথা বলছে। তোমার মতো আমিও প্রথমবার দেখে এবার আকাশ থেকে পড়েছিলাম। কালকে অবধি যেখানে একে অপরের নাম শুনতে পারতো না, আজকে কেমন হাসি ঠাট্টা করে বেড়াচ্ছে। একখানা টমেটো গাছ লাগিয়েছে, সেটার পেছনেই পড়ে থাকে 3 জন। জানি না হঠাৎ ওদের মাথায় কি ভূত ঢুকেছে। এরা শুধু বলে একটা চমক আছে, আর সঠিক সময় এলে নাকি সেই চমক দিয়ে আমাকে চমকে দেবে ও। আবার তো মনে হয় প্রতিদিন অশান্তি আর ঝগড়া করতে করতে ওদের 3 জনেরই মাথা নষ্ট হয়ে গেছে। যাক, অন্তত তাও ভালো। এখন আর আগের মতো সারাদিন পর কাজ ছেড়ে এলে ওদের ঝুড়ি ঝুড়ি অভিযোগ শুনে মাথা খারাপ হয় না। তুই একদম ঠিক কথা বলেছিস। আমি নিজেও অতিষ্ঠ হয়ে গেছিলাম প্রতিদিনের অশান্তি আর ঝগড়া নিয়ে। আজকে কদিন ধরে দেখছি সারদা বৌদি আর মিতার মধ্যে খুব ভাব হয়েছে। 2 জন মিলে একসঙ্গে নদীর ধারে যায় জল আনতে। জানি না ওদের কি হয়েছে, কিন্তু যা হয়েছে ভালোই হয়েছে। এভাবে যদি সবসময় মিলেমিশে থাকে তাহলে আর কোনো চিন্তাই থাকবে না এদেরকে নিয়ে। একদম ঠিক কথা বলেছ। যাকগে, ওরা ওদের মতো মিলেমিশে কাজ করুক। চলো আমরাও দপ্তরের জন্য রওনা দিই। বলছি, বহুদিন পর যেহেতু আমাদের মধ্যে বোঝাপড়া ঠিক হয়েছে, চল চল দপ্তরে যাওয়ার পথে
তোকে ওই বাবলার দোকানে চা খাওয়াবো। বাহ, শীতের সকালে বাবলার দোকানে চা! চলো 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 চলো। বাইরে এত শীত কি বলবো, গত 7-8 বছরে এত শীত কখনো হয়নি। একদম তাই, আমার তো গতকাল জ্বর জ্বর ভাব হয়েছিল। নিতা আমায় একটা ওষুধ খাওয়ালো, আর তারপর আমার কিছুটা ভালো লাগছে। মনে হচ্ছে তোমাদের 3 জনের মধ্যে খুব ভালো বোঝাপড়া হয়ে গেছে এই কয়েকদিনে। একদম ঠিক বলেছেন মা। আজ মাস দেড়েক ধরে একসঙ্গে টমেটো ফলন করা আর বাড়ির বিভিন্ন কাজ মিলেমিশে করতে করতে আমাদের মধ্যেও বন্ধুত্বের মতো সম্পর্ক হয়ে গেছে। আমি তো কখনোই ভাবতে পারিনি আমি আর নিতা এত ভালো বন্ধু হয়ে যাব। এমনকি এখন আমরা দুজন নদীর পাড়ে আর পাশের বাড়িতে একসঙ্গে বের হই। শুনে খুব ভালো লাগছে যে তোমাদের মধ্যেকার যত ভুল বোঝাবুঝি ছিল সবগুলো দূর হয়ে গেছে। ভুল আসলে আমার ছিল। আমি বাড়ির ছোট বউ হয়েও বৌদিদের কখনো সম্মান দিইনি, সব সময় অহংকার দেখিয়েছি। শুধু তুই নয়, দোষ আমাদেরও ছিল ছোট। আমরা বড় হিসাবে তোকে একটু ভালোভাবে বোঝালেই পারতাম, কিন্তু আমরা তা না করে তোকে কত কথা শুনিয়েছি। স্বর্ণমুদ্রার জন্য আমরা একসঙ্গে মিলেমিশে থাকতে শুরু করেছিলাম, কিন্তু এখন তো মনে হয় যদি স্বর্ণমুদ্রা নাও পাই তাহলেও আমাদের মধ্যেকার সম্পর্ক অটুট থাকবে। একদম ঠিক কথা। আমাদের সম্পর্ক স্বার্থ দিয়ে শুরু হলেও এখন আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে। বাইরে প্রচণ্ড শীত, এ সময় গরম গরম আলু পকোড়া আর চা হলে একদম জমে যাবে। ঠিক বলেছিস, চল আমরা 3 জন মিলে পকোড়া আর চা বানিয়ে আনি, তারপর মাকে সঙ্গে নিয়ে খাবো। এই শীতের মধ্যে আমাদের টেনে বাইরে নিয়ে এলে কেন? বলেছিলাম না আপনাদের জন্য একটা চমক আছে, এই হলো আমাদের চমক। এই টমেটো গাছ তো কত কয়েক মাস ধরে দেখে আসছি, এটা নতুন কি আছে? আমি 3 বউকে কথা দিয়েছিলাম যদি ওরা একসঙ্গে মিলেমিশে টমেটো গাছ লাগিয়ে টমেটোর ফলন করতে পারে তাহলে আমি ওদের মধ্যে 500 স্বর্ণমুদ্রা ভাগ করে দেব। কি বলছো মা, তুমি 500 স্বর্ণমুদ্রা পাবে কোথায়? আমি বলছি, আসলে সত্যটা হলো মায়ের কাছে কোনো স্বর্ণ মুদ্রা নেই। আমায় তোমরা ক্ষমা করে দিও বৌমা, আমি তোমাদের মিথ্যে কথা বলেছিলাম। আমার কাছে কোনো স্বর্ণমুদ্রা নেই, কিন্তু তোমাদের মধ্যে সম্প্রীতির সম্পর্ক গড়ে তোলার জন্য আমি এই পুরো নাটক সাজিয়েছি। তার মানে আপনি এতদিন আমাদের যে আশা দিয়েছেন সে সব কিছু মিথ্যে ছিল? সব কিছু শুধুমাত্র আমাদের মধ্যেকার মনোমালিন্য দূর করার জন্য ছিল? আমি জানি তোমরা আমার ওপরে এখন অনেক রেগে আছো, কিন্তু তোমাদের একসঙ্গে করার জন্য এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আপনি যা করেছেন একদম ঠিক করেছেন মা। আপনি যদি এই কাজ না করতেন তাহলে হয়তো আমরা এখনো একে অপরকে ঘৃণা করতাম। দিদি ঠিক বলছে, আমাদের মধ্যে একে অপরের প্রতি যে ঘৃণার ক্ষোভ ছিল সেটা দূর হয়েছে এই টমেটো গাছ দিয়ে। গাছের পরিচর্যা করা, গাছে পানি দেয়া, এই গাছের পাশে বসে 3 জন একসঙ্গে গল্প করা, সত্যি বলতে এ সব কিছু এখন স্বর্ণমুদ্রার চেয়েও অনেক বেশি মূল্যবান মনে হয়। তার মানে তোমাদের মনে কোনো রাগ নেই? একদম না মা, এটা হলো আমাদের 3 বউয়ের এক টমেটো গাছ, আর এটাই এখন থেকে আমাদের সবচেয়ে বড় সম্পদ। আজকের থেকে এই টমেটো নিয়ে 3 জন বাজারে ভালো দামে বিক্রি করব, আর এতে করে সংসারের উন্নতি সাধনেও আমরা অবদান রাখতে পারবো। এমনই মজার মজার সব গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।